যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। এতক্ষণ আপনারা দেখেছেন অর্পিতা সঞ্জয় তাদের 2 সন্তান থাকা সত্ত্বেও তারা 14 বছর বয়সে পিঙ্কিকে অ্যাডপ্ট করেছে। প্রথমবার যখন পিঙ্কি বাড়িতে আসে তখন অনেকগুলো কাক একসাথে ওদের মাথার উপরে ঘুরতে শুরু করে। যেই পিঙ্কি রাগের চোখে ওই কাকগুলোর দিকে তাকায় তখন ওই কাকগুলোর মধ্যে একটা কাক বোমের মতো ফেটে যায়। রাত্রিবেলা একটা পুসি ক্যাট পিঙ্কিকে দেখে ম্যাও করার পর সকালবেলা সেই পুসি ক্যাটটার মৃতদেহ পাওয়া যায়। পিঙ্কি এরিয়ারি একটা 22 বছরের ছেলে রোহনকে প্রপোজ করে, তাতে রোহন রেগে যায় আর পিঙ্কিকে রিজেক্ট করে দেয়। রাত 12টার সময় পিঙ্কি ওকে ঘরের পিছনে আসতে বলে আর ভয়ঙ্কর রূপ নিয়ে ওকে শেষ করে দেয়। তারপরে হাসতে হাসতে নিজের বাড়িতে ফিরে আসে। এবার দেখবেন পরের দিন সকালে রোহনের বাড়ির আশেপাশে ভীষণ ভিড় হয়েছিল। ওর ক্ষতবিক্ষত লাশটাকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। অর্পিতা আর ওর পরিবারও বাড়ির উঠোনের মধ্যে দাঁড়িয়ে এই সব দৃশ্য দেখছিল। রোহনের তো কারোর সাথে কোনো লড়াইও ছিল না, তাহলে কে ওকে এভাবে হত্যা করলো? লড়াই করেছে বলে যে কেউ ওকে মেরেছে সেটা নাও হতে পারে, কারণ মন ভাঙলেও এরকম কিছু হতে পারে। সঞ্জয় আর অর্পিতা পিঙ্কির মুখ থেকে এত বড় একটা কথা শুনে অবাক হয়ে গেল, কিন্তু ওরা ওকে নিজেদের মেয়ের রূপে অ্যাডপ্ট করেছিল, সেই জন্য ওরা এই ব্যাপারটাকে খুব সহজভাবে নিয়ে নিল। একদিন রাতে অর্পিতা নিজের ঘরে বসে ল্যাপটপে কিছু একটা কাজ করছিল। তখনই ওর মনে হলো যে কেউ বোধহয় মেন ডোরটা খুলেছে। ও দ্রুত বেগে ঘর থেকে বেরিয়ে দেখল যে পিঙ্কি পিছন ফিরে দাঁড়িয়ে আছে। এ তো পিঙ্কি। পিঙ্কি এই রাত্রিরে কোথায় যাচ্ছে? ও চুপচাপ পিঙ্কিকে ফলো করতে থাকলো। পিঙ্কি কলোনির পাশেই থাকা একটা কবরস্থানে চলে গেল। জোরে জোরে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়া অর্পিতার কানে স্পর্শ করছিল, আর কুকুরদের চেঁচানোর আওয়াজও নিস্তব্ধতার জন্য স্পষ্ট শোনা যাচ্ছিল। কিন্তু তবুও সাহস করে পিঙ্কিকে ফলো করতে থাকলো। একটা কবরের কাছে গিয়ে হঠাৎ করে পিঙ্কি দাঁড়িয়ে পড়ল। সাথে সাথে অর্পিতা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। পিঙ্কি নিজের হাতে কবরটাকে খুঁড়তে শুরু করলো। ঠিক তারপর ভিতরে থাকা ডেড বডির হাতটাও নিজের হাত দিয়ে ধরল আর দ্রুত বেগে ওই হাতটার উপরে একটা কামড় বসিয়ে দিল। এটা দেখে অর্পিতার মুখ থেকে চিৎকার বেরোতেই যাচ্ছিল, কিন্তু ও নিজের মুখের উপরে হাত রাখল আর দ্রুত বেগে নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকলো। ও নিজের ঘরে গিয়ে পৌঁছলো আর অনেক কষ্ট করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে পিঙ্কি রোজকারের মতনই ব্যবহার করছিল, কিন্তু অর্পিতা ওকে দেখে কেন জানি না ভয় পাচ্ছিল। সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করছিলই, তখনই অর্পিতার ভাইজি অন্বেষা ওদের বাড়িতে এলো। নমস্কার মামা মামি, কেমন আছো তোমরা? আরে অন্বেষা মা, তুই সত্যি অসাধারণ সারপ্রাইজ দিয়েছিস। বলি মামা, আমি যেই খবর পেলাম যে তুমি খুব মিষ্টি একটা বাচ্চা মেয়েকে অ্যাডপ্ট করেছো, তখন আমি আর থাকতেই পারলাম না। এটা বলে ও পিঙ্কির দিকে তাকালো আর বলল, আর আমি ওর সাথে দেখা করতে চলে এলাম। ও পিঙ্কির দিকে এগিয়ে গেল। পিঙ্কি ওর মাথা থেকে পা অবধি ওকে দেখলো আর ওর মুখের উপরে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। তাহলে তুমিই আমার মামার নতুন ফ্যামিলি মেম্বার। কি নাম তোমার গো? পল্লবী। আরে না না, ও মজা করছে, ওর নাম হচ্ছে পিঙ্কি। ও পিঙ্কি, তুমি যতটা মিষ্টি না, তোমার নামটাও ওই রকমই মিষ্টি। এটা বলে ও পিঙ্কিকে জড়িয়ে ধরল আর পিঙ্কি ওর কথার উত্তর দিল, আমার থেকেও অনেক মিষ্টি তো তুমি, অন্বেষা। সেই সময় অর্পিতা পিঙ্কির চোখের দিকে দেখছিল আর ওর মনের ভিতরে একটা অদ্ভুত উৎকণ্ঠা ছিল। চলো আমার সাথে, আমি তোমার সাথে অনেক গল্প করব। এটা বলে ও পিঙ্কিকে ওর ঘরে নিয়ে গেল। অর্পিতা সঞ্জয়কে বলল যে ও ওর কোনো বন্ধুর বাড়িতে যাচ্ছে, ফিরতে সন্ধে হবে, আর বাড়ি থেকে বেরিয়ে পড়ল। 3 ঘন্টা গাড়ি চালানোর পর সে অনাথ আশ্রমে গিয়ে পৌঁছলো আর ওয়ার্ডেনের সাথে দেখা করে তাকে সব ঘটনা খুলে বলল। ও মাই গড, তার মানে পিঙ্কির ব্যাপারে আমরা যা শুনেছিলাম সবই ঠিকই ছিল। কি কি শুনেছিলেন আপনি? আর কার থেকে? পিঙ্কি ওর মা বাবার সাথে কানপুরে থাকতো। যখন ওর বয়স ওই 14 বছর ছিল, তখন একটা রাত্রিরে ওর পেরেন্টসদের অদ্ভুতভাবে খুন হয়ে গেল আর পিঙ্কিকেও বাড়িতে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। আর আমি যখন পিঙ্কিকে আনতে গিয়েছিলাম তখন ওর প্রতিবেশীরা অদ্ভুত অদ্ভুত কথা বলছিল ওর ব্যাপারে। ওরা বলছিল যে পিঙ্কি কোনো নর্মাল মেয়ে নয়,
ও ওর বাড়ির আশেপাশে অনেক ছেলেকে প্রপোজ করেছিল, আর প্রত্যেকটা ছেলেই ওকে বাচ্চা ভেবে রিজেক্ট করে দিয়েছিল। অদ্ভুত ব্যাপার যে প্রত্যেকটা ছেলের খুব কষ্টকর মৃত্যু হয়েছিল। সবারই এটাই মনে হয়েছিল যে পিঙ্কি হয়তো ওই ছেলেদের মেরেছে, আর নিজের মা বাবাকে হয়তো পিঙ্কিই খুন করেছে। কিন্তু আমার ওর সুন্দর মিষ্টি মুখটা দেখে ওদের কারোর কথা বিশ্বাসই হলো না, আর আমি ওকে অনাথ আশ্রমে নিয়ে এসেছিলাম। আপনি আমাকে এগুলো আগে কেন বলেননি বলুন তো? তুমি এক্ষুনি আমার সাথে চলো, আমি একজন তান্ত্রিকাকে চিনি, হয়তো উনি আমাদের সাহায্য করতে পারবেন। ওয়ার্ডেন অর্পিতাকে একজন মহিলা তান্ত্রিকের কাছে নিয়ে গেল, আর অর্পিতা ওনাকে সবকিছু খুলে বলল। এটা তো খুব সহজ ব্যাপার। ও আসলে একটা 14 বছরের বাচ্চাই, কিন্তু ওর শরীরে একটা 25 বছরের কাছাকাছি কোনো মেয়ের আত্মা রয়েছে। নিশ্চয় ছোটবেলায় ওর সাথে কিছু হয়েছিল, তখন থেকেই ওই আত্মা ওর শরীরে বসবাস করছে, আর এই জন্যেই ও নিজের থেকে বয়সে অনেক বড় ছেলেদের পছন্দ করে। তাহলে তাহলে এবার আমরা কি করব? ওই মহিলা তান্ত্রিক নিজের আলমারিতে রাখা একটা ছোট্ট কাঠের হাতলযুক্ত অস্ত্র হাতে তুলে নিল, আর ওটা অর্পিতাকে দিতে দিতে বলল, এটা চন্দনের তৈরি একটা ছুরি। এই ছুরি দিয়ে যদি তুমি ওর হৃদয়ে আঘাত করো, তাহলেই একমাত্র তুমি ওকে মারতে পারবে। অর্পিতা ওই ছুরিটা নিয়ে নিল আর ওখান থেকে বেরিয়ে গেল। অন্যদিকে পিঙ্কি আর অন্বেষা দুজনে একে অপরের সাথে ভালো বন্ধুত্ব করে ফেলেছিল। সন্ধে হয়ে গেছিল, আর এখনো ওরা দুজন একে অপরের সাথেই ছিল। অন্বেষা, আমি চাই তুমি কারোর সাথে দেখা করো, কিন্তু একটাই শর্ত, তুমি কাউকে কিচ্ছু বলবে না এই ব্যাপারে। ওহো, তুমি তো এমন করে বলছো যেন তোমার কোনো বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি, আমার বয়ফ্রেন্ডই ও। ও মাই গড, তুমি তো এখনো বাচ্চা আছি, সেটাই বলছো না তুমি? অন্বেষার মনে হলো যে হয়তো পিঙ্কির এই কথাটা খারাপ লাগতে পারে, সেই জন্য পিঙ্কির সাথে যেতে রাজি হয়ে গেল। পিঙ্কি অন্বেষাকে নিয়ে সেই কবরস্থানের দিকে এগিয়ে গেল, আর ওখানে পৌঁছে ও পেছন থেকে অন্বেষার চুলগুলো চেপে ধরে ওর মাথাটা পাশে থাকা গাছের উপর জোরে করে ঠুকে দিল। তখনই অন্বেষা অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পরে অন্বেষার জ্ঞান ফিরল। তখন ও দেখল ওর হাত আর পা দড়ি দিয়ে বাঁধা রয়েছে, সামনে যজ্ঞকুণ্ড জ্বলছে, আর ঠিক তার সামনেই কালো রঙের ড্রেস পরে পিঙ্কি কোনো একটা মন্ত্র জপ করছে। পিঙ্কি, তুমি এসব কি করছো? কেন নিয়ে এসছো আমাকে এখানে? তুমি তুমি পাগল নাকি? এটা শুনে পিঙ্কি লাল চোখ দুটো জলজল করতে শুরু করলো, আর ও ভয়ঙ্কর আওয়াজে বলল, আমি চাইলেই তোকে এক নিমেষে শেষ করে দিতে পারি, কিন্তু তুই খুব সুন্দরী, আমার তোর শরীর চাই। ক্লান্ত হয়ে গেছি আমি এই বাচ্চা বাচ্চা শুনে সবার কাছে। যখন আমার আত্মা এই বাচ্চাটার শরীর ছেড়ে তোর শরীরে যাবে, তখন কোনো ছেলে আমায় রিজেক্টই করতে পারবে না, আর আমি আমার জীবন খুব ভালোভাবে কাটাবো। এটা শুনে অন্বেষা কান্নাকাটি শুরু করে দিল, কিন্তু পিঙ্কি চোখ বন্ধ করে এক মনে মন্ত্র পড়ে যাচ্ছিল। কিছুক্ষণ এইভাবে মন্ত্র পড়ার পর ও নিজের জায়গা থেকে উঠল, আর তারপর অন্বেষার গলাটা টিপে ধরল সে। অন্বেষার চোখ দুটো উপরে উঠে গেল, ওর দমও ফুরিয়ে আসতে শুরু করেছিল। পিঙ্কি চোখ বন্ধ করে ওর গলা টিপে মন্ত্রগুলো উচ্চারণ করেই যাচ্ছিল। অন্বেষা যখন অজ্ঞান হয়ে গেল, তখনও পিঙ্কি ওকে ছাড়ছিল না। তখনই পিঙ্কি অনুভব করলো তার বুকে কিছু একটার আঘাত লেগেছে। ও চোখ খুলল, দেখল যে ওর বুকে চন্দন কাঠ দিয়ে তৈরি তীক্ষ্ণ ছুরিটা দিয়ে কেউ একটা আঘাত করেছে, আর সেটা অন্য কেউ নয় বরং অর্পিতা। আমায় ক্ষমা করে দাও পিঙ্কি, কিন্তু তুমি ওই পিঙ্কি নও যাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। এটা শুনে পিঙ্কি একদম শান্ত হয়ে গেল। আস্তে আস্তে ওর চোখ দুটোও বন্ধ হয়ে গেল। তারপর ও মাটির উপরে শুয়ে পড়ল। কিছুক্ষণ ছটফট করার পর ওর নিঃশ্বাস থেমে গেল, আর ও শেষ হয়ে গেল। অন্বেষা, চোখ খোলো বাবা, অন্বেষা ওঠো। এটা বলতে বলতে অর্পিতা ওকে জোরে জোরে ঝাঁকাতে শুরু করলো, আর ওর চোখ থেকে জল বেরিয়ে এলো। তখনই অন্বেষা কাঁদতে কাঁদতে ওর চোখ খুলল। মামি, মামি। অন্বেষা অর্পিতাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো।
খুব সাংঘাতিক ছিলাম আমি। তুমি যদি আজকে না আসতে তাহলে আমাকে মেরে ফেলতো। এখন সবকিছু ঠিক হয়ে গেছে অন্বেষা, চলো আমরা এবার বাড়ি যাই। অর্পিতা অন্বেষাকে নিয়ে দুজনে মিলে বাড়ির উদ্দেশ্যে এগিয়ে গেল। কিছু দূর হাঁটার পর অন্বেষা হাঁটতে হাঁটতে পিছনে ঘুরে দেখল পিঙ্কির শরীর নীল হয়ে গেছিল, আর ওর শরীর থেকে রক্ত বেরিয়ে মাটিতে ছড়িয়ে পড়েছিল। অন্বেষার মুখের উপর রহস্যময়ী হাসি দেখা গেল, আর ওর চোখ লাল হয়ে জ্বলজ্বল করতে শুরু করল। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।